সংসদে বৈধতা পাওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারকে মাথায় রাখতে বলল বিএনপি, গণতন্ত্রের পক্ষে কাজ করার আহ্বান। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ জট, খালাসেও লাগছে অতিরিক্ত সময়, আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে সচিবালয়ে ফের বিক্ষোভ, পুনর্বিবেচনার সুযোগ আছে বললেন আইন উপদেষ্টা। মেয়র পরিচয়ে নগর ভবনে বিএনপি নেতার সভা, মতবিনিময়ে ইশরাককে কর্মকর্তা কর্মচারীদের সংবর্ধনা। এবং ইরানের মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল, তেহরানে ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস, আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে রঞ্জুর শেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে? তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। আগামী সংসদে বৈধতা পাওয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকারকে মাথায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 16 জুন সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। সালাহউদ্দিন বলেন, আপনাদের রেকটিফিকেশন বা অনুমোদন লাগবে পরবর্তী সংসদে, এটাও আপনারা মাথায় রাখবেন, এবং রেকটিফিকেশন লাগলে এর লেজিটিমেসি বা বৈধতা কিভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে, সেটিও আমরা বিবেচনা করব। সুতরাং গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে অতি দ্রুত যাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। লন্ডন বৈঠকে কারো দায়ী মুক্তির প্রসঙ্গ ছিল না বলেও উল্লেখ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে। সংবিধান যেহেতু চালু আছে, সংবিধান অনুসারে এই সরকার চলছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ জট সৃষ্টি হয়েছে, এছাড়া খালাসেও বাড়তি সময় লাগছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ানোর অপেক্ষায় রয়েছে 11টি কন্টেইনার জাহাজ, যার মধ্যে 8টি গিয়ারবিহীন এবং 3টি গিয়ারযুক্ত। শিপিং কোম্পানিগুলো জানিয়েছে, প্রতিটি জাহাজে 2000 TEU হিসেবে 11টি জাহাজে প্রায় 22,000 আমদানি কন্টেইনার রয়েছে। সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, যেটিতে কন্টেইনার খালাসেও অতিরিক্ত সময় লাগছে। জাহাজের আকার ভেদে 2 থেকে 3 দিনে পণ্য ওঠানামা শেষে জাহাজ বন্দর ত্যাগ করে। এখন সেটি করতে 4 থেকে 5 দিন সময় লাগছে। চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, ঈদের টানা 10 দিন ছুটির প্রভাবে যে ক্ষতির আশঙ্কা আমরা করেছিলাম সেটি হয়েছে। চট্টগ্রাম বন্দরে জাহাজের যে জট সৃষ্টি হয়েছে তা স্বাভাবিক হতে সময় লাগবে। এই আর্থিক ক্ষতি বহন করতে হবে ব্যবসায়ীদের। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মচারীরা। তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ছাড়াও একজন উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন। সোমবার 16 জুন সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মচারীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে সমাবেশ করেন। পরে দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছে অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দেন। মঙ্গলবার আবার সকাল 11টায় সচিবালয়ে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন বিষয়টি নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ পুনর্বিবেচনার জন্য সুযোগ রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে না পারলেও নগর ভবনে কর্মচারীদের নিয়ে সভা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 16 জুন সোমবার দুপুরে নগর ভবনের মিলনায়তনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ওই মতবিনিময় সভায় ইশরাক ছিলেন প্রধান অতিথি। সভার ব্যানারে তার নামের সঙ্গে লেখা ছিল মাননীয় মেয়র। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ইশরাক বলেছেন, কেবল নগর ভবন নয়, যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে আয়োজকরা ব্যানারে তার নামের আগে মেয়র লেখেন। ইশরাক হোসেন বলেন, পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্তর্বর্তী সরকার কেবলমাত্র রাজনৈতিক কারণে তাকে শপথ পড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসতে দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন ইশরাক। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে। ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইসরায়েল। টানা 3য় রাতেও ইসরায়েল জুড়ে ছুটে আসছে ইরানি ব্যালিস্টিক মিসাইল। কেঁপে উঠছে রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা এবং আশেপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো। শনিবার এক রাতেই প্রাণ হারিয়েছেন আরও 8 জন।
ইসরায়েলের পাল্টা হামলা ইরানের 224 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী তেহরান সহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুতে ছিল IRGCর অভিজাত কুদস ফোর্সের সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন, অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি। তেহরানে আকাশ থেকে চালানো একাধিক বিমান হামলায় কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।